বাংলাদেশি আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি এবং জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ডাক্তার ফাইজুল হাকিম লালা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মোশাররফ হোসেন, আপনার কাছে আমার জানবার যে বিএনপি কি জুলাই চার্টার বা গণভোটের যে জনরায় সেখান থেকে দূরে সরে যাচ্ছে কি না? ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, ধন্যবাদ আমার অনেক দিনের পুরানো নেতা আমাদের জনাব ফাইজুল হাকিম লালা ভাই। আসলে আপনি যে কথাটি বলছেন এই ধরনের একটা ন্যারেটিভ বাইরে কিন্তু দাঁড় করাতে চাচ্ছে বিএনপি জুলাই বিপ্লব থেকে সরে যাচ্ছে। আপনি দেখেন যে ইউনূস সরকার বিশেষ করে যে তার ১.৫ বছরের শাসনামলে যে ১৩৩টা অর্ডিন্যান্স জারি করেছিল সেগুলি প্রায় ৯৮টির মতো প্রায় আইনে পরিণত করা হয়েছে। বাকি কিছুগুলিকে অধিকতর তদন্তের জন্য রাখা হয়েছে, যেগুলি আরও রেকটিফাই করে সবার মতামত নিয়ে এটি সংসদে উপস্থাপন করা হবে। এবং বিএনপি বলেছে এগুলিকে রহিত করা হয়নি, বরং বাতিল করা হয়নি, বরং রহিত করা হয়েছে, যে পরবর্তীতে সময় আরও গ্রহণযোগ্য করে এগুলি সংসদে উপস্থাপন নিতে হবে। এক, অন্যদিকে আপনার দেখা যায় এখন যে সংকটটা তৈরি হয়েছে, কোথায় সংকটটা তৈরি, আমি মনে করি এটা সংকট না, এটা এক ধরনের একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যে বিএনপি বলেছে সংবিধান সংশোধনের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে, যেটাকে আমরা সংস্কার বলি, একটা পপুলার শব্দ। এখন আপনি দেখেন, যদি আপনি জুলাই সনদকে যদি আপনি একটু তাকান, দেখবেন ওখানে স্পষ্ট ভাষায় বলা আছে ১ থেকে ৪৭ পর্যন্ত যেই বিষয়গুলি আছে এগুলিকে সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তাহলে আপনি সংস্কারের সুযোগটা এখানে কোথায়? আর আরেকটি কথা, এখান থেকে আমাদের যারা অপোজিশন আছে বা যারা বিজ্ঞজন তারা বলার চেষ্টা করছে যে সংস্কারের মাধ্যমে এগুলি করতে হবে, কিন্তু আমরা তো এই সরকার তো একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এবং ইউনূস সরকার একটা কনস্টিটিউশনের ব্যারিকেডের মধ্যে উনি রাষ্ট্রটা পরিচালনা করেছে। তো এই কনস্টিটিউশনতে আপনার গণপরিষদ গঠন করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের কনস্টিটিউশনে যদি আপনার শপথের অধ্যায় যান স্পষ্ট বলা আছে কীভাবে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। সেখানে তো সাংবিধানিক পরিষদের শপথ নেওয়ার মতো কোনো স্কোপ এখানে নাই। তো সুতরাং এটা বিএনপিকে আজকে শুধু মেলাইন করার জন্য পরিকল্পিতভাবে এই কথাগুলি বলা হচ্ছে। বরং আমরা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে জুলাইয়ের প্রত্যেকটি অক্ষর আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। তো সুতরাং বিএনপির আন্তরিকতা, বিএনপির কমিটমেন্ট নিয়ে যারা প্রশ্ন তোলে, আমার মনে হয় তারাই জুলাই এই যে স্পিরিটটাকে বাস্তবায়ন করতে প্রতিবন্ধকতা তৈরি করছে। আপনাকে একটা কথা বলি, আমরা তো আপনার নিশ্চয় মনে থাকে, আপনার জাতীয় দেখেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ নিয়ে যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল, বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে। বরং সেখানে যে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি স্বাক্ষর করেছে, পরবর্তী দেখবেন আমি জুলাই আদেশের সেই নোট অফ ডিসেন্টটাকে অ্যাভয়েড করা হয়েছে। সেখানে বিএনপি সেটারও কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে। এবং গণভোটের যে 4টি প্রশ্ন আছে, সে 4টি নাম্বার 4 প্রশ্ন যদি আপনি দেখেন, সেখানে নোট অফ ডিসেন্টকে কিন্তু গুরুত্ব দিয়ে সে প্রশ্নটা করা হয়েছে। তা আপনি একদিকে জুলাই যে বাস্তবায়ন চান, আবার অন্যদিকে নোট অফ ডিসেন্টকে কী করবেন? অর্থাৎ আমি মনে করি রাজনৈতিক দলগুলি আলাপ আলোচনার মাধ্যমে এগুলি সমাধান করার একটা সুযোগ আছে। কিন্তু অহেতুক এখন দেখেন, আমরা দেখি যে কোনো দল বলে যে আন্দোলন করবে। মাত্র 1 বছর 6 মাসে একটা রক্তহী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা বিজয় অর্জন করেছি। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র দেখতে চায়। বাংলাদেশের নানা সংকট আছে। এই দেখেন এখন বৈশ্বিক একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর, আমেরিকা। সেখানে আমাদের জ্বালানি সংকট, কর্মসংস্থান সংকট, অর্থনৈতিক সংকট, আগামী দিনে বাংলাদেশটাকে আমরা কি পরিচালনা করব সেইটা নিয়ে একটা চরম উৎকণ্ঠার মধ্যে রাজনীতিবিদ আছে। এই মুহূর্তে কি জনগণ আন্দোলন চায়? বরং আমি মনে করি এইটাও, এই যে যারা বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের একটি অপকৌশল। আমরা বলি, এবং দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে কোনো ভেদাভেদ না, আসুন আমরা সবাই নিয়ে বাংলাদেশটাকে গড়ে তুলি। আমার আমার একটু সুযোগ দেওয়া উচিত, কারণ আগামী 5 বছর সংসদ, আজকেও আপনি কিন্তু মাত্র 56 দিন এই সরকার গঠিত হয়েছে। তো 56 দিনে আপনি একটা গভর্নমেন্টকে কতটুকু বিচার করতে পারবেন? আমাদের সামনে তো আরও 5 বছর পড়ে আছে। আমার মনে হয় কিছুদিন বিএনপির দেখা উচিত কার্যক্রম, তারপর যদি তারা মনে করে যে না আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে আন্দোলনের দুয়ার তো সবসময় খোলাই থাকে। ডক্টর ফাইজুল হাকিম লালা, আপনার কি মনে হয় যে এই যে একটা বক্তব্য অনেকে হাজির করছেন এবং বিরোধী দল তো যারা সংসদে তারা আন্দোলনের কথাও বলছে, তো আপনি তাদের এই ন্যারেটিভের সঙ্গে কতখানি একমত? প্রথমে আমি তৃতীয় মাত্রার আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি চ্যানেল আইয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
আজকে বাংলাদেশের জনগণ কি ভাবছে আসলে এই সম্পর্কে যারা সরকারে আছেন কিংবা বিরোধী দলে আছেন তারা নিজ নিজ বয়ান তারা দিচ্ছেন যে তারাই জনগণের প্রতিনিধিত্ব করছেন। আমরা জাতীয় মুক্তি কাউন্সিল থেকে পরিষ্কার যেটা মনে করি যে বাংলাদেশে প্রায় দীর্ঘ 16 বছর এখানে শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট শাসন ছিল। জনগণ তার ভোটাধিকার হারিয়েছিলেন। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সেটা এখানে ঘটেনি এবং ব্যাপকভাবে এখানে গুম হয়েছে, বিচার বিরোধ হত্যা হয়েছে, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে যারা ক্ষমতায় আছেন বিএনপি তারা এবং যারা বিরোধী দলে আছেন তারা এবং আমরা যারা এই সংগ্রামে ছিলাম সকলেই আমরা যারা নির্যাতিত নানা মাত্রায় এবং পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে বাংলাদেশে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এই ধরনের গণ অভ্যুত্থান নজিরবিহীন বাংলাদেশের ইতিহাস। এটাকে যেমন কেউ কেউ বিপ্লব বলেছেন, আমরা এটা মনে করি না যেখানে বিপ্লব হয়েছে। বিপ্লব হতে গেলে মৌলিক পরিবর্তনের প্রশ্ন আছে সমাজের, কিন্তু এটা এমন একটা ব্যাপক এবং আক্রমণাত্মক গণ অভ্যুত্থান হয়েছে যে এটা বিদ্যমান সংবিধানকে কিন্তু নাকচ করে দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে সেখানে একটা জোড়াতালি দেওয়া হয়েছে এবং জোড়াতালি দিলে যা হয় মানে ওই সাংবিধানিক কাঠামোর মধ্যেই এটাকে ঢোকানো হয়েছে। ফলে জনগণ সেটা আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। হ্যাঁ, সেই পুরো জিনিসটাই আপনার এটা এবং মানুষ কিন্তু এটা মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে মানুষ মেনে নিয়েছে। হ্যাঁ, যে কিন্তু জনগণের যে গণতান্ত্রিক যে জীবনদান, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক ক্ষমতা সেইটা অর্জনের জন্য তারা অপেক্ষা করেছিলেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কিন্তু দেখা গেল এটা নির্বাচনের বিষয় একটু মানে হচ্ছিল না। এটা শেষে পরিস্থিতির চাপেই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনে ব্যবস্থা করেছেন এবং একটা বলা চলে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এখানে হয়েছে। কিন্তু নির্বাচন কিভাবে হয়েছে, নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন, এখন যারা সরকারে আছেন কিংবা যারা বিরোধী দলে আছেন তারা কে কি ভূমিকা রেখেছেন নির্বাচনের সময় এটাও কিন্তু জনগণ প্রত্যক্ষ করেছেন। আমি বলতে চাই এটা জনগণকে যদি আমরা বিচারক হিসেবে মেনে নিই তাহলে আমাদের সতর্ক হতে হবে যে তর্কটা এখানে হচ্ছে। সরকারি দল বলছেন যে আমরা এইভাবে সংশোধন কতগুলো, বিশেষ করে বলবো মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ, গুমের ব্যাপারে কিংবা সুপ্রিম কোর্ট বিচার বিভাগের যে দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো সম্পর্কে সরকারি মহল যে ভাষ্য দিচ্ছে এর উপরে জনগণের আস্থা একটা দোদুল্যমান আছে কি নাই। সুতরাং এখানে মোশাররফ হোসেন জাতীয় সংসদ সদস্য আপনি যেটা বললেন যে আপনার সরকার দলীয় এটা করবে, প্রধানমন্ত্রী আপনাদের বলছেন জনগণের উদ্দেশ্যে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। মানে মানুষ কিন্তু ওয়াদা ভঙ্গ কিন্তু মানুষ এটা মেনে নেবে না। এটা হচ্ছে খুব আমার কাছে মনে হয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে। কারণ আমরা ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর আমাদের সশস্ত্র যে মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ, 90-এর আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম স্বৈরাচার বিরোধী সংগ্রামে এবং জুলাইয়ে আমরা যারা ছিলাম, সেই হিসাবে আমরা দেখেছি যে আসলে জনগণের হাতে কিন্তু ক্ষমতাটা আসেনি, এটা আমরা মনে করি। সো আপনি কি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে ওনারা ওয়াদা ভঙ্গ করছেন বা করেছেন এরকম সিদ্ধান্ত উপনীত হওয়া? একটা প্রশ্ন তৈরি করেছে ওনাদের এই বক্তব্য এবং অনেকে আশ্চর্য হয়েছেন এটা। যেমন এই প্রশ্ন তো সমাজে উঠেছি যে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিএনপি এবং আমি তো গুমের অনেক অনুষ্ঠানগুলোতে গিয়েছি, অনেক পরিবারকে আমি চিনি যারা বিএনপির ভুক্তভোগী, যারা বিএনপির পরিবারে। ফলে তারা কি ভাবছেন, মানে ক্ষমতার মসনদ থেকে কিন্তু একটা জিনিস দেখা যায় আর মাটিতে কিন্তু আর একটা জিনিস। সুতরাং এই জিনিসটার মধ্যে সম্পর্ক এইটা একটা জনগণই করে। আর আন্দোলনের প্রশ্ন যেটা হচ্ছে এটা ঠিকই যে আন্দোলনের প্রশ্ন তো মাঠে আছেই। কারণ আপনি জানেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে পারস্পরিক বাণিজ্যিক চুক্তি যেটা করেছেন, এই চুক্তি তো আমাদের অর্থনীতিকে, বিশেষ করে আমাদের কৃষি এবং শিল্পকে, তার বিকাশকে খর্ব করবে। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্ন এখানে আছে। কারণ আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরে তিনি তারেক রহমানকে একটা চিঠি দিয়েছেন, পত্রিকায় এসছে,
বলেছেন যে চুক্তি হয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য, অভিনন্দন বার্তার মধ্যে। অভিনন্দন বার্তা। এবং তার সাথে আরেকটা জিনিস বলেছেন যে সামরিক চুক্তি যেটা আছে সেটাও আপনাকে কার্যকর করতে হবে। এইটা কোনো অনুরোধ বা নয়, এটা আমাদের কাছে মনে হয় যেটা এক ধরনের নির্দেশ। সুতরাং আমরা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদের যে আধিপত্য, এইটাকে একভাবে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সেটা সময় বলে দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের দুনিয়াব্যাপী তার যে আধিপত্য, সেইটার একটাই দেখছি। এবং এই ব্যাপারে আমরা আরও আশ্চর্য হয়েছি, জনগণ আশ্চর্য হয়েছে যে সরকারি দল কিংবা বিরোধী দল এই ব্যাপারে কিন্তু তারা সুস্পষ্ট তাদের অবস্থান দেননি। বরং শোনা গিয়েছে যে তাদের সাথে নাকি আগেই আলাপ হয়েছিল এই চুক্তির ব্যাপারে, তাদের অবহিত করা হয়েছিল। তো এই সব প্রশ্ন সামগ্রিক দিক দিয়ে, জনগণের দিক দিয়ে আন্দোলনের অন্য শর্ত, যেটা বিরোধী দল যে শর্তগুলো মোশাররফ সাহেব আলাপ করলেন, সেগুলো তো আছেই। তার বাইরে অনেকগুলো প্রশ্ন এসছে, পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলা, আরব দেশগুলোর পরিস্থিতি, আমাদের সেখানে অভিবাসী শ্রমিকরা রয়েছেন, তাদের আর কর্মহারা হবেন কিনা, কি পরিস্থিতি হবে, এবং দেশের এই জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলেই কিন্তু একটা পরিস্থিতি এখানে রয়েছে। সো মিস্টার মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন, তবে বিশেষ করে 4টে অধ্যাদেশের যেটা বা সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগ, গুম, মানবাধিকার এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত, সেটা কারণে সেগুলোকে ল্যাপস করার কারণে প্র্যাকটিক্যালি অভিযোগ বা অনেকের মধ্যে, এমনকি সিভিল সোসাইটি বা এইসব প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে। আর এর বাইরে তো অন্যান্য প্রশ্ন তুললেনি মিস্টার লালা, যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র বিদায়ের 3 দিন আগে যে চুক্তি, সেই চুক্তির বর্তমান অবস্থা কি, এবং সেটা এই সরকার কতখানি কিভাবে সেটা কার্যকর করবার পথে আছে, সেগুলো নিয়ে জনমনে নানা রকমের প্রশ্ন এবং সংশয় আছে। না, এখানে আপনি দেখেন যে আজকে যে আলোচনাটা তোলা হচ্ছে যে গুম কমিশন, সচিবালয় হাইকোর্টের, তারপর আপনার বিচারক নিয়োগ এবং দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিএনপি একটাও কিন্তু বাতিল করেনি। বিএনপি বলে, যেমন আমি একটা সংসদে আমি দেখেছি যে আপনার গুম কমিশনের গুমের শাস্তি বলা হয়েছে সর্বোচ্চ 14 বছর, এবং এখানে প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে একটার গুম কমিশন তদন্ত করবে, তদন্ত করে, এটা হয়তো সময় লাগতে পারে 2 মাস, তদন্ত করে যদি তারা এটা কোনো অভিযুক্ত সম্পৃক্ততা প্রমাণ পায়, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাকে প্রেরণ করবে। তো বিএনপির বক্তব্য হলে এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার, যে আমরা একবার তদন্ত করবে, আবার যদি গুম কমিশন বলে যে না এই তদন্ত সঠিক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তাহলে আরেকটা সংকট। তো বিএনপি বলেছে আলাপ আলোচনা করে এগুলোকে ইউনিফাইড আমরা কিভাবে করতে পারি, সবার মিলে কিভাবে গ্রহণযোগ্য করতে পারি। তার জন্য দেখবেন আমরা বিএনপি প্রস্তাবটা কি দিয়েছে, শুধু সংসদ না, সংসদের বাইরেও তো স্টেক হোল্ডার আছে, যেটা লালাভাই বলল, যে বিএনপি বলেছে এখানে সরকারি দল, বিরোধী দল, যারা সাংবিধানিক এক্সপার্ট এবং যারা বিশিষ্টজন, এদেরকে নিয়ে আমরা মতামতের মাধ্যমে আমরা আইনটা সংসদে তুলতে চাই। তাইলে বিএনপির তো একটা ইতিবাচক মনোভাব কিন্তু আছে। তো সুতরাং এটা বিএনপি, এখনও বলা যাবে না যে একটা সন্দেহের তীরটা বিএনপির দিকে ছোড়ার কোনো সুযোগ এখন আছে বলে আমি মনে করি না। তারপর আপনি দেখবেন যে ওই পৃথক সচিবালয়, ইতিমধ্যে সেই আইনমন্ত্রী বলেছে গত আওয়ামী লীগের আমলে, যেমন আওয়ামী লীগের এই সুযোগ নিয়ে, তখন তো কোনো আইন ছিল না, এই সুযোগ নিয়ে তারা কিন্তু বিচারালয় এমন একটা অবস্থা তৈরি করেছে, এখনও আপনি যে কোনো পর্যায়ে যদি আপনার সুপ্রিম কোর্টে যদি বিচারক নিয়োগ দিতে চান আপিল বিভাগে, আওয়ামী লীগের ওই ফেসিস ছাড়া নাই, এখানে নাই। তো সুতরাং এগুলি তো একটা যে কোনো একটা পদ্ধতিতে এইসব জায়গায় একটা অ্যাকশনে যেতে হবে। এইগুলির জন্য উনি বলছে অধিকর্তার আলোচনা কিন্তু দরকার। তা সেটা আমি তো মনে করি সময় তো লালাবাই নিচ্ছে, বুঝবে, সময় তো ফুরিয়ে যায়নি। আমাদের এই অধিবেশন আরও মিনিমাম 10-12 দিন আছে, তারপর আমাদের আগামী জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে, সুযোগ আছে। এবং শুধু তাই না, যদি আপনি মনে করেন কোনো কারণে বিরোধী দল এই প্রস্তাব আনতে না চায়, এই বিল, বিরোধী দলও জানার সুযোগ আছে, তখনও তারা জাতির কাছে বলতে পারবে যে তারাও কমিটমেন্ট করেছিলেন, করে নাই, আমরা এখন আনছি, গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করে না। সুতরাং রাজনীতি করার অথবা এগুলি জনসম্মুখে তুলে ধরার কিন্তু নানা কৌশল আছে, এগুলি তো আমরা প্রয়োগ করতে পারি। পাশাপাশি আপনি দেখবেন এখন এই যে বিলগুলি বিশ্বে কিন্তু এবার বাংলাদেশ রেকর্ড করেছে, যে এই 4-5 দিনে এতগুলি বিল পাস করে, এটা মানে ওয়ার্ল্ড গিনেস বুক রেকর্ড, এটা রেকর্ড থাকবে। কারণটা কি? এটা সাংবিধানিক একটা ধারাবাহিকতা ছিল।
একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল যে এই কয়দিনের মধ্যে আপনাকে এগুলোকে আইনে পরিণত করতে হবে, যার জন্য অনেক অধিকাংশ বিল কিন্তু আপনার আলোচনার সুযোগ এখানে হয়নি। কারণ বিরোধী দল সরকারি দল ঐক্যমতের ভিত্তিতে কিন্তু বলেছে যে এই টাইমের মধ্যে আমাদের কাজ করতে হবে। এবং লাল্লাবাড়ির সামনে আমরা তো সংসদে সকাল 9টায় গিয়েছি, আমরা রাত্র 10টায় বের হয়েছি, এর মধ্যে কোনো শুধু দুপুরে একটু খাওয়ার নামাজের বিরতি দিয়েছে। অর্থাৎ সবাই কিন্তু আন্তরিক ছিল, অর্থাৎ বাংলাদেশটা যে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আগামী দিনে ফেইল করেছে সেগুলিকে যাতে আরও কার্যকরী করা যায়, সেই জন্য কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষা চলছে। সুতরাং আমি মনে করি এই সুযোগটা দেওয়া উচিত, দিয়ে আগামী দিনে এগুলিকে আরও কার্যকরী করার জন্য নানা ধরনের সেকশন যেটি আছে তারা মতামত দেওয়া উচিত, যাতে আমার মনে হয় এগুলোকে এফেক্টিভলি আমরা আগামী দিনে আইনগুলো করতে পারি। এক, আরেকটি বলছেন যে বাংলাদেশে তো একটা বহিঃশক্তি, সাম্রাজ্যবাদী শক্তির একটা দৃষ্টি তো আজীবনে ছিল, এটা তো আমরা দেখেছি। এইগুলি মোকাবেলা করার জন্য আমাদের যেটা দরকার, অভ্যন্তরীণভাবে রাজনৈতিক একটা ঐক্য দরকার। এই যেমন আমরা একটা দেখেন, আপনি আদানির সাথে একটা বিদ্যুৎ চুক্তি করা হয়েছে, সকল বিশেষজ্ঞ লোক বলছে এটা একটা অসম চুক্তি, কিন্তু আপনি কি বাতিল করতে পারছেন? ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট কি বাতিল করা যায়? হয়তো আপনি গতিটা ধীর করতে পারেন, বাস্তবায়নে স্লোত গতি আনতে পারেন, কিন্তু আপনাকে তো এটা একটা জায়গায় পুষতে হবে। ঠিক তেমনি আজকে আমরা কিন্তু অনেকে এখনো জানি না যে ইউনূস সরকার কি চুক্তি করেছে, কন্ডিশন কি, এটা কতদিনে বাস্তবায়ন করবে। সামগ্রিক যদি এগুলি এই তথ্যগুলি বেরিয়ে আসে তাহলে আমরা মনে করি, কিন্তু এখন সেটা বের করবার দায়িত্ব তো সরকার অবশ্যই না। এখন দেখেন আমাদের দেশে তো আইন অনেকগুলি আছে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা, তারপর গভর্নমেন্টের শপথ, আপনি দেখেন আমরা মন্ত্রীরা যখন শপথ নেয় কিন্তু দুইটা শপথ নেয়, একটা হলো তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সে অনেস্ট থাকবে, আরেকটা কিন্তু রাষ্ট্রের গোপনীয়তা কর্ম। এখন কোন ভিত্তিতে এই চুক্তিগুলি হয়েছে সেগুলি তো আমাদের দেখার বিষয়। ডক্টর লালা, চুক্তির ব্যাপারে তো ধরেন যখন কথা উঠেছেই, বাংলাদেশের সংবিধানে কিন্তু এটা রয়েছে যে চুক্তি বৈদেশিক রাষ্ট্রের সাথে হলে সেটা জাতীয় সংসদে আনতে হবে আপনার, এটা কিন্তু আছে। এখন শেখ হাসিনা 2010 সনের 12ই জানুয়ারি তিনি দিল্লিতে গেলেন, যেটা শেখ হাসিনা মনমোহন চুক্তি নামে বিখ্যাত আপনার ধরেন, যে চুক্তিতে বাংলাদেশকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল ভারত, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমাদের অর্থনীতি ইত্যাদি। তো সেইখানে এই চুক্তি তো কখনই পার্লামেন্টে আসে নাই। মানে এখানে সংবিধানই অনেকেই বলছেন, আমরা জাতীয় সংসদে শুনি সংবিধানের কথাটা এরকমই যে সংবিধানের দোহাই দেওয়া হয়, কিন্তু আসলে কি সংবিধান মানা হয়? ফলে দেখা যাচ্ছে যে চুক্তি যে হচ্ছে সেই ব্যাপারে করে গেছেন ইউনূস সাহেব, এবং যেটা আমি বলেছি আগে যে সংবাদপত্র এসছে যে বিএনপি এবং জামাত ইসলাম, এনসিপি এরা জানতেন যে এই ধরনের একটা হচ্ছে, তাদের নাকি বলা হয়েছে এটা, কিন্তু এটা নিয়ে কেউ আর কোনো কথা বলেন নাই। না, জামাত বলেছে তাদের সঙ্গে আলাপ করা হয়নি। হ্যাঁ, তা পরবর্তীকালে জাতীয় সংসদও এই গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হয়নি। মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তো মালয়েশিয়া এইটা করেছিল, মালয়েশিয়ান গভর্নমেন্ট এই চুক্তির মধ্যে তারা যাচ্ছে না। এই চুক্তি একটা সময়সীমা আছে, সময়সীমা এখন আছে, হয়তো 1.5 মাস কি 2 মাস আছে, 2 মাসের পার হয়ে গেছে, তো সেটা রয়েছে। ফলে সেইখানেও কিন্তু একটা আন্দোলনের প্রশ্ন আছে। আমরা এটা নিয়ে মাঠে নেমেছি যে এই চুক্তি বাতিল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে কেন এই চুক্তি বাতিল করতে হবে, এইটা একটা যেটা মোশাররফ আপনি বলছেন যেটা অনেক দিন ধরেই চলে আসছে, সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে এইখানে এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, শাসক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তারা সাম্রাজ্যবাদের সাথে সম্পর্কিত। এখানে কোনো শিল্পায়ন যেটা নিজের পায়ে আমরা দাঁড়াবো অর্থনৈতিকভাবে, আমাদের কৃষি নিজের পায়ে দাঁড়াবে, এটা তারা হতে দেবে। আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে এগুলো তো ধরেন চুক্তি, এবং সেটা পার্লামেন্টে আলোচনা আমরা দেখব যে সামনে উত্থাপিত হয় কিনা, আপনার আন্দোলনের কথা বলছেন, কিন্তু সামগ্রিকভাবে সরকারের তো মাত্র 2 মাস, এবং এই 2 মাসে যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে তারা যাত্রা শুরু করলো, সেই অর্থনীতি, দৈনন্দিন জীবনে মানুষের দ্রব্যমূল্য মানুষের জীবনকে কিভাবে স্পর্শ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানির বিশেষ করে তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ অবস্থা, যেগুলো অনেকটাই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত, এই জায়গাগুলো ম্যানেজ করবার ক্ষেত্রে আপনি কি মনে করেন সরকার পারফরমেন্স কেমন দেখেন? আমি স্পেসিফিক যদি এই জায়গাগুলো আপনাকে জিজ্ঞেস করি, যেটা একদম সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত। সংবাদপত্রের সূত্র অনুযায়ী সরকারি মহল থেকে তো বলি বেড়ানো হচ্ছে যে জ্বালানি ক্ষেত্রে কোনো সংকট নেই, এটা তো আমরা দেখি, কিন্তু বাস্তবে তো সংকট আমরা দেখি। আপনি গ্রামাঞ্চলে যান, আমি কদিন আগে গ্রাম থেকে এলাম, কৃষকদের তো ডিজেলের অভাব হয়েছে, ডিজেলের মূল্য বেড়ে গেছে আপনার ধরেন, কৃষিকাজের ক্ষেত্রে আপনার ধরেন। আর শহরে তো আমরা দেখি, ধরেন আমি মফস্বলও দেখে আসছি, এই যে মোটরসাইকেলের লাইন, গাড়ির লাইন, হ্যাঁ, ভুক্তভোগী যারা তারা দেখছি। আমি সেই ক্ষেত্রে প্রশ্ন যে সরকার বলছে জ্বালানি সংকট নেই,
এবং পাইপলাইনে তেল আসছে, 2 মাস পর্যন্ত আমাদের জ্বালানি মজুদ আছে। তাহলে এখন এই অবস্থাটা কেন? এখন সরকার অল্প দিন এসছেন এবং তারা উদ্যোগ নিচ্ছেন এটা মোকাবেলা করার জন্য। সেই দিক দিয়ে তো জনগণের একটা বলা চলে যে তারা ধৈর্য দিচ্ছেন, কারণ বাংলাদেশ প্রতিষ্ঠার পরও কিন্তু একটা পরিস্থিতি হয়েছিল এবং শেখ সাহেব বলেছিলেন যে আমি 3.5 বছর কিছু খাবার দেওয়ার পারবো না, মানুষ মেনে নিয়েছিল। তো বিএনপি এখন যখন বলছে যে আমরা জনগণ, আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা উদ্যোগ নিচ্ছি ইত্যাদি, কিন্তু জনগণ কিন্তু তাকিয়ে দেখছেন যে ঠিক আছে আমরাও ধৈর্য ধরছি, কিন্তু বাস্তবে কি ঘটছে এখানে। তো ফলে বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে ধরা যাক, যেমন আপনি আইন শৃঙ্খলা বললেন, এই যে কিছুদিন আগে একজন পীর নামে যে মেরে ফেললো ধরেন, সেই ক্ষেত্রে আজকেও পত্রিকায় দেখলাম চিহ্নিত করা হয়েছে, এখনও গ্রেপ্তার করতে পারেনি। নিশ্চয়ই তাদের গ্রেপ্তার করবেন, কারণ এই ব্যাপারে নিশ্চয়ই সরকারের দিক দিয়ে আমি মনে করি না যে তারা কোনো সমর্থন দেবেন, এটাকে ধামাচাপা দেবেন। কারণ এই ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু শেখ হাসিনা তার ফ্যাসিজম পরিণত হয়েছে কি, সেটা তো নিশ্চয়ই যারা ক্ষমতায় আছেন তারা ভুলে যাননি। কারণ বিন্দু বিন্দু জলেই তো সমুদ্র হয়, ফলে প্রত্যেকটা বিষয়েই আসলে গুরুত্ব দেওয়ার আছে। তবে যে জিনিসটাই বলবো, জানেন এই মুহূর্তে আপনি যেমনটা বললেন সেটা আমি বলবো যে এই যে যে মিজলস, 195 জন শিশু মারা গেছে। তো এখন একটা কথা সরকারি মহল থেকে বলা হচ্ছে, মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে উপসর্গের মতো একটা তারা স্বীকার করছেন যে হামে মারা গেছে মৃত্যু, আরেকটা বলছেন ওই ধরনের উপসর্গের। এই টার্মের সাথে আমরা পরিচিত কোভিডের সময়, করোনার সময় কিন্তু করোনায় মারা গেছে এটার সংখ্যা খুব কম ছিল, কিন্তু করোনা জনিত মনে হয় উপসর্গগুলো। তো এই বিষয়ে একটা বলা হচ্ছে এখানে। এবং সেই দিক দিয়ে আমি বলবো যে এই যে গত 4 বছর যে ধরেন প্রচার হলো না, এটা ঠিকই আপনি যে এই সরকার ক্ষমতায় বসেই আলাউদ্দিনের চেরাগ নিয়েছে, সব সমাধান করে দেবেন, এইটা আমরাও মনে করি না। তবে প্রশ্ন হচ্ছে এখানে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে, হামের ক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের নোটিশ করছে সেটা হচ্ছে যে এর জন্য দায়ী কারা। একজন তো দায়ী, আপনার ধরেন যেমন অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেই যুগে বলতে চাই আমরা প্রথম কয়েকটা মিটিংয়ে গিয়েছি, আমরা ঐক্যমত্য কমিশনে যাইনি, কিন্তু তার আগের মিটিংয়ে গিয়েছি। এক বৈঠকে আমি প্রধান উপদেষ্টাকে অনুমতি নিয়ে বললাম, শেষে একটা কথা আমি জিজ্ঞেস বলতে চাই। তো উনি বললেন বলুন, অনুমতি যান। বলেছেন আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণ করতে হবে, নতুন কাউকে আনে না কেন, কারণ আমরা কিন্তু টের পাচ্ছিলাম যে স্বাস্থ্যতে কি হচ্ছে এখানে। তো ফলে স্বাস্থ্য ক্ষেত্রে এই বিষয়ে নিশ্চয়ই এখানে বিএনপির যারা আছেন, আমি তো 2-1জনকে চিনি, আমাদের পরিচিত যারা ডাক্তার যারা আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে আরও সতর্ক হবেন। এবং আমার দাবি থাকবে আপনার মাধ্যমে যে এইটার একটা তদন্ত হচ্ছে, কারা দায়ী এটা। এবং এইটার জন্য রাজনৈতিক দলের চাইতো মানে এটা সরকারের প্রধান মানে উপদেষ্টা বা মন্ত্রী ছাড়া কিন্তু বাংলাদেশ চলে কিন্তু প্রশাসনের দ্বারা, আমলাদের দ্বারা। তারা কি করেছিলেন এটা, এই প্রশ্নটা আমার কাছে মানে মনে হয়েছে যে এই জিনিসটা একটা আর একটা আমি দাবি করতে চাই আপনার এই আলোচনার মাধ্যমে, সেটা হচ্ছে যে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন টিকা এটা তৈরি করতো। শেখ হাসিনার সময় কিন্তু এটা বন্ধ করা হয়েছে, 2টো ব্যক্তি মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানির লাভের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে যে ভ্যাকসিন তৈরি বা টিকা তৈরি, এটা কিন্তু বন্ধ করা হয়েছে। সরকারের দিক দিয়েও আমি বলতে চাই আপনার মাধ্যমে যে জনগণের জনস্বাস্থ্য যে আজকে একটা সংকটে পড়েছে, এটাও কিন্তু রাজনীতির সাথে, সমাজের সাথে যুক্ত। কারণ এইটাকে কোনোভাবে অবহেলা করা ঠিক হবে না। মিস্টার মোশাররফ হোসেন। না, এখানে লালাভাই একটা বলেছে, দেখেন আজকে যেমন হামের দায়িত্ব কিন্তু বিএনপিকে আজকে সামলাতে হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে একটা গভর্নমেন্ট প্রায় 1 বছর 6 মাস তারা রাষ্ট্র পরিচালনা করেছে, অথচ হামের টুকিয়ার ব্যবস্থা এবং প্রায় মনে হয় 200-250-এর উপর মানে শিশু ইতিমধ্যে মারা গেছে এবং অসংখ্য হাসপাতালে। তো এইটা মনে করি একটা দায়িত্বহীন কাজ একটা গভর্নমেন্টের দায়িত্ব হলো জনগণকে আপনার নিরাপত্তা দেওয়া, জনগণের সমস্যাগুলি চিহ্নিত করে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। ইউনিট সরকার এখানে তো ব্যর্থ হয়েছে। এবং আপনি শুধু তাই না, এখন আমরা যারা এই এখন সরকার, আমরা সংসদ সদস্য, আমরা কিন্তু নির্বাচনের সময় অনেক কমিটমেন্ট জনগণের কাছে করেছি যে আপনি যদি আমাকে ভোট দেন আমি এই কাজগুলি আপনাকে করে দেবো। কিন্তু দেশে সেই আর্থিক সংগতি কিন্তু বাংলাদেশের এখন আমরা বুঝতেছি যতটুকু নাই। হয়তো আগামী বাজেট জুনে আসতেছে, সেই বাজেটে কতটুকু মোকাবেলা করতে পারবে এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জের বিষয়। তো সুতরাং দেশের পরিস্থিতি ভালো নেই। এই অবস্থা আমার মনে হয় যেটা লালাভাই বলেছে যে সামগ্রিক একটা ঐক্য কিন্তু আমাদের প্রয়োজন। যেমন অর্থনীতি আপনি দেখেন,
ব্যাংকগুলির কী অবস্থা, তারল্যর সংকট। আপনি এই গত আন্দোলনটার মূল স্পিরিট ছিল কর্মসংস্থান, কিন্তু আপনি দেখেন 1.5 বছর এই আরও চলে গেল প্রায় 2 মাস, মানে 1 বছর 8 মাস। আমরা কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেছি? বরং বেকারত্ব আর কিন্তু বেড়ে যাচ্ছে। গার্মেন্টস আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ হয়ে যাচ্ছে। প্রোডাকশন, এই যে গভর্নমেন্ট অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে জ্বালানির সংকটের কারণে, গ্যাসের সংকটের কারণে। সুতরাং সংকট কিন্তু আমাদের সামনে মারাত্মক। এইগুলিকে অ্যাড্রেস করে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশ আরও সংকটের মধ্যে পড়ে যাবে। এবং বিএনপির দুর্ভাগ্য, 1991 সালে ক্ষমতা এসেছিল, আপনার মনে আছে, কুয়েত ইরাক যুদ্ধ, আবার এবার এসেছে এবার উপসাগরীয় যুদ্ধ। অর্থাৎ আমরা একটা সমস্যা সংকুল অবস্থা নিয়ে কিন্তু আমাদের যাত্রাটা বারবার শুরু হয়। কিন্তু ইনশাল্লাহ আমরা দেখেছি 1991 সালেও বিএনপি যেমন এবার হয়তো পারবে, কিন্তু হয়তো সময় লাগছে, কৌশল অবলম্বন করা লাগছে, আমাদের পরিশ্রম করতে হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি এই সংকটগুলো কাটিয়ে ওঠা যাবে, কিন্তু এর জন্য দরকার সবাই মিলে আমাদেরকে সহযোগিতা। আইন শৃঙ্খলার যে কথা বলছেন, আইন শৃঙ্খলা আগের চেয়ে তো আপনি অনেক ভালো ইনশাল্লাহ লক্ষ্য করছেন আপনি, যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে মব কালচার ছিল, আর কি এখনই আছে? এই যে একটা ঘটনা বলে লালাভাই বললো, আমরা দেখেছি কুষ্টিয়াতে একজন, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, হঠাৎ একটা ঘটনা। এইগুলিকে তো দিয়ে আপনার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা যাবে না। বরং দেখেন আপনি আজকে মব বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে। একটা গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, প্রথম যে একটা রাজনৈতিক কিন্তু একটা উত্তাপ থাকে, সেইটাও ইনশাল্লাহ সেটা বিএনপি অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সংকট আছে, যেমন আমাদের ওই যে কিশোর গ্যাং নাকি একটা বলে, সেটা চেষ্টা চলছে, ধরা প্রতিনিয়ত দেখছেন ধরা হচ্ছে, পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে, পুলিশের মনোবল বুস্ট আপ করার জন্য সে নানাভাবে আমরা প্রদর্শন দিয়েছি। এবং কোথায় দেখেছেন আজকে আপনি এই 2 মাসে যে সরকারি দলের হস্তক্ষেপে কোথাও আইন শৃঙ্খলা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? এটা মনে হয়নি। আমি মনে করি এটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনায়, এবং তার একটা সবার জন্য যে বাংলাদেশ স্লোগান, এই স্লোগানটাকে বাস্তবায়নে পরিণত করার জন্য যেখানে যে স্টেপ দরকার, উনি কিন্তু সেই পদক্ষেপটা গ্রহণ করে চলেছে। এমনিতে আপনার কাছে কি মনে হয় যে সরকারের এই 2 মাসের পারফরমেন্স কি জনগণের জন্য খুব একটা আশা জাগাবার মতো তেমন কোনো পারফরমেন্স? আমি এটুকু মনে করি যে একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বিএনপি যেভাবে একটা ইমারত নির্মাণের যাত্রা শুরু করেছে, সেটা নিশ্চয়ই ইতিবাচক। এবং জনগণ আমার মনে, আপনি দেখেন, এটাকে স্বাগত জানাচ্ছে, কারণ জনগণের মধ্যে কিন্তু ওই অস্থিরতা নাই। লালাভাই বলেছে এই যে জ্বালানির ব্যাপার, জ্বালানির মূল সংকটটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, সেটা হলো একটা অস্থিরতা মানুষের কাছে। আর আরেকটা হলো মজুদদারদের এখানে একটা কৌশল আছে। আপনি দেখেন অনেক জায়গায় যেখানে সংকট, এই সংকটে তো সবাই দরকার, সরকারকে সহযোগিতা করা দরকার, সেখানে দেখবেন আপনার ওই যে মাটির নিচ থেকে তৈল পাওয়া যায়, পুকুরের মধ্যে থেকে তৈল পাওয়া যায়, আরেকজন এখানে মজুত করে রাখে। অর্থাৎ নানা ধরনের লোক সমাজে থাকার কারণে কিন্তু অস্থিরতা তৈরি। কিন্তু গভর্নমেন্টের আপনি স্টেপ দেখেন, কারণ আমি যতদূর জানি, যতটুকু আমাদের সংসদে আমরা ব্যক্তিগতভাবে মন্ত্রীর সাথে কথা বলেছি, আপনার তৈল যাচ্ছে না এমন কোনো পেট্রোল পাম্প নাই, কিন্তু হলো কি পরিমাণটা কেন যেন মানুষের বেশি প্রয়োজন হচ্ছে। যেমন ওই দিন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সংসদে বললেন যে আমরা জরিপ করে দেখেছি, এখন যদিও ওই আপনার টোকেন সিস্টেম করা হয়েছে, যে 1 হুন্ডা হয়তো 3 লিটার বা 4 লিটার হলো একটা দিন চলে যেতে পারে, 5 বার পর্যন্ত 5 লিটার করে তেল দিয়েছে। তখন তো আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল না। আবার অনেকে দেখছেন যে এটা গিয়ে নিয়ে মজুত করছে এবং খুচরা বাজারে বিক্রি করছে। তো এইরকম সংকট তো আছে, এরকম সংকট তো আছে। সুতরাং আমার মনে হয় এই সংকটটা সাময়িক, ইনশাল্লাহ খুব শীঘ্র। কারণ আপনি দেখেন প্রতিনিয়ত কিন্তু চিটাগাং পোর্টে আপনার তৈলের জাহাজ আসছে, এবং আমাদের মন্ত্রী আজকেও বলেছে, সচিবও বলেছে, মন্ত্রী তো তার হয়তো পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, কিন্তু সচিব তো রাষ্ট্রের লোক, উনি আজকে বলেছে যে মে মাস পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। ডক্টর লালা, আমি ক্ষেত্রে বলতে চাই, এবং আপনি ওভারঅল সরকারের পারফরমেন্স কেমন দেখেন? সেটা হচ্ছে, অনেকে আবার মনে করেন যে প্রধানমন্ত্রীর পারফরমেন্স তার সঙ্গে সমানতালে পেস মিলিয়ে ওই একই পেসে সরকারের অন্যান্যরা পারছে না, বা তার পারিষদবর্গ পারছে না, নানা রকমের কথাবার্তা আছে। আপনার কাছ থেকে শুনতে চাই আমি। এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সরকার যে কতগুলো আপনি যেমন পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে ব্যাংকিং সেক্টরের কথা ভাই বললেন, ব্যাংকিং সেক্টরে তারা যে পদক্ষেপ নিয়েছেন সেটা নিয়ে তো ইতিমধ্যেই মানুষ প্রশ্ন তুলছে যে যারা ব্যাংকিং খাতে লুটপাট করেছে, ধরেন এস আলম গ্রুপ এরকম নাম চলে আসছে, যারা
আবার কি তাদের হাতেই ব্যাংকগুলো ফিরে যাবে কিনা সরকার যে পদক্ষেপ নিচ্ছে, পত্রিকায় যে তথ্য পদক্ষেপগুলো আসছে। ফলে যে জিনিসটা হচ্ছে যে আগেই আমি বলেছি যে জনগণ এক ধরনের বিচারক, তারা জাজ করেন যে কি হতে যাচ্ছে, এটা আচরণ দেখে, কাজ দেখেই মানুষ বোঝে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি জানতে চাচ্ছেন যে সরকারের পারফরমেন্স ইউট হচ্ছে না, পারফরমেন্সটা করতে গেলে তার মাঠের দিকে তাকাতে হবে এখানে। কারণ আমরা দেখছি, এটা বলাও দরকার, সেটা হচ্ছে যে অতীতে যেমন আপনার তোষামতকারীদের আমরা দেখতাম, ফ্ল্যাটারিং করা যায়, হ্যাঁ, এখন কিন্তু সেটা শুরু হয়ে গেছে। বিভিন্ন মন্ত্রী বা নানা লোকজনের কথাবার্তা, এটা মানুষ দেখছে কিন্তু, এবং সেটা প্রধানমন্ত্রী তার পরিবার একে কেন্দ্র করেই এই প্রচারটা করার চেষ্টা হচ্ছে। এটা এগুলো কোনো ভালো লক্ষণ না, এটা বিএনপির জন্য খারাপ বিষয়। কারণ এটা হয় কি যে যে কেউ আপনাকে যদি প্রশংসা করে, যে কাউকেই করে, সে খুশি হয়। অতিরিক্ত প্রশংসা করলে সে আরও খুশি হয়, কিন্তু বাস্তবে তার ক্ষতি করে সে। এখানে প্রকৃত অর্থে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কের ব্যাপারে দিকে কতটা তাদের নজর আছে সেটা একটা প্রশ্ন। কারণ এখানে সবাই, যেহেতু সংবিধানের মধ্যে সব ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে এখন পর্যন্ত, কার্যনির্বাহী ক্ষমতা, সুতরাং তাকে কিন্তু করে চলতে হচ্ছে। এখানে আমরা যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যেটা বুঝি, সংসদীয়, সেটা কিন্তু বাংলাদেশের না। বাংলাদেশটা হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির আদলে প্রধানমন্ত্রী শাসিত, মানে মূল ক্ষমতা নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী। তো ফলে সেই দিকটা মাথায় কিন্তু কাজ করে, সচেতনে অবচেতনে। ফলে এইখানে সংবিধানের ক্ষেত্রে যে নানা প্রশ্ন, আগেই বলে গেছি, রাজনৈতিক সংশোধনের প্রশ্ন ইত্যাদি, যেমন ৭০ যে অধ্যাদেশ আপনার আছে যে মেম্বার অফ পার্লামেন্ট সরকারি দলে, সরকারের প্রস্তাবের বিরুদ্ধে সে দাঁড়াতে পারে কিনা, দাঁড়াতে পারে নাই। যেমন গুমের ব্যাপারে আমরা দেখেছি এটা, হ্যাঁ, দাঁড়াতে পারে নাই। তো ফলে এই জিনিসগুলো মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসতেও পারে। এটা কারণ বাংলাদেশ তো কতগুলো বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, ৭১ গিয়েছে, এবং মানুষ ভেবেছে আমরা কী পেলাম। মানুষ তো পরিবর্তন দেখতে চায়, ব্যক্তিগতভাবে না, সামাজিক পরিবর্তন দেখতে চায়। সামাজিক সেই পরিবর্তন বাংলাদেশে হয় নাই সেইভাবে। এটা জুলাইয়ের অভ্যুত্থানের পরও মানুষ, যেটা মোশাররফ হোসেন ভাই বলছেন যে আমরা তো কেবল এলাম, বা আপনি বললেন ৫৬ দিন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা দিনই তো গুরুত্বপূর্ণ। ৫৬টা দিন তো কম না হয়ে গেছে, এবং এরপর দেখবেন ১ বছর হয়ে যাবে কিছুদিন পরে। ফলে এই দিকে দেখতে দেখতে ৫ বছর চলে, হ্যাঁ ৫ বছর এটা যাবে কিনা সেটা অনেক শর্তের অধীন। মানে ৫ বছর সরকার যাবে কিনা সেটা নিয়ে আপনার সংশয় আছে? শর্তের অধীন, কারণ বাংলাদেশে শেখ হাসিনা তো এরকম নির্বাচন করে এসেছিলেন। নির্বাচিত সরকারও কি থাকতে পারে যদি জনগণের বিক্ষোভ, মানে আশা আকাঙ্ক্ষা পূরণ না করে? শেখ হাসিনা তো ১৫ বছর থাকতেন বিনা নির্বাচনেই প্রায়। তিনি থেকেছেন, তার আন্তর্জাতিক প্রভু ছিল, তিনি রাষ্ট্রকে নির্মম জায়গায় নিয়ে গেছিলেন, এবং জনগণ এই রাষ্ট্রকে, এই ধরনের নির্যাতক রাষ্ট্রকে দেখতে চায় না। না, আমি লালাভাইকে একটা আশ্বস্ত করতে চাই যে বিএনপি কখনো শেখ হাসিনা হবে না। হয়তো এখানে তর্ক থাকবে, বিতর্ক থাকবে, যুক্তি থাকবে, কিন্তু সর্বশেষ কিন্তু বিএনপি জনগণের পক্ষেই থাকবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। আর আমরা কিন্তু এবার আপনি দেখবেন, লালাভাইকে আমি একটু স্মরণ করে দিতে চাই, তার এই মানে যে একটা অবিশ্বাস বা একটা অনিশ্চয়তা উনি দেখতে পাচ্ছেন, তার আশঙ্কা যেটা ৫ বছর তো শুনে উনি এটা নিশ্চয়ই খেয়াল করবেন যে এই যে বিএনপির ৩১ দফা আপনি সংস্কারটা নিশ্চয়ই আপনি তো দেখেছেন, বা এটা বাংলাদেশে খুব এখন বহুল পরিচিত। সেখানে দেখবেন আমরা তখন কিন্তু ক্ষমতায় ছিলাম না, বিরোধী দলও ছিলাম না, আমরা রাজপথে ছিলাম। তখন কিন্তু আমরা চিন্তা করেছি, আমাদের নেতৃত্ব চিন্তা করেছে, তারেক রহমান চিন্তা করেছে যে বাংলাদেশটা এইভাবে হওয়া দরকার গণমানুষের জন্য। আমরা কিন্তু ওই জায়গায় এখন স্টিক আছে। আপনি দেখবেন ঐক্যমত কমিশনের যেই দফাগুলো গৃহীত হয়েছে তার মূল ভিত্তি কিন্তু আপনার 31 পয়েন্ট। আপনি দেখবেন এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ, আপনার একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া, স্থানীয় সরকারের মার্কাগুলি বাদ, আমরা কিন্তু অলরেডি মার্কা বাদ দিয়ে দিয়েছি, আইন পাশ হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রী এই যে দেখবেন যদি ইনশাল্লাহ এই সংসদে হয়তো হবে না, আগামী সংসদে যখনই বিলগুলি আসবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, আপার হাউস, আমরা এখন বিতর্কটা কথা যেন আপার হাউস হবে এই নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। অর্থাৎ আপনি এখন কোন পদ্ধতিতে হবে, সিস্টেমটা নিয়ে হলো সংকট। আপনি আর্টিকেল 70-র কথা আপনি বলছেন, 70-র ব্যাপারে বিএনপি তো সবার আগে প্রস্তাব দিয়েছে যেটা হওয়া উচিত।
তো এই যে আজকে প্রধান বিচারপতি নিয়োগ, আমরা বলেছি আইন করা, স্বাধীনতার 54 বছর আইন নেই, আমরা বলছি আইন করেন। অলরেডি নির্বাচন কমিশন কোনোদিন যে কোনো গভর্নমেন্ট তার নিজের মতো করে, অলরেডি তো সেখানে সিদ্ধান্ত হয়ে গেছে, স্পিকারের নীতি কমিটি হবে, সেটা তারা করবে। তো এইভাবে নানা পরিবর্তনের ক্ষেত্রে তো বিএনপির কোনো দ্বিমত নাই, সুতরাং আপনার সন্দেহ করা, অবিশ্বাস করার কোনো সুযোগ আছে আমরা মনে করি না। হ্যাঁ, তবে গণতন্ত্রে আপনাকে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, গণতন্ত্র মানে এইটা না যে কেউ দাবি করলে 100%ই মানতে হবে, সেটা কিন্তু ডেমোক্রেসি হয় না, সেটা হলে স্বৈরতান্ত্রিক অথবা ফ্যাসিস্টিক একটা ব্যবস্থা। সুতরাং আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এই যে আপনি নানা মানে রিস্কের কথা আপনি রাষ্ট্রের বলেন, এগুলি কেন হয়? অনেক সময় রাষ্ট্র টিকে থাকার জন্য কিন্তু অনেক জায়গায় অনেক শক্তির সাথে কম্প্রোমাইজ করতে হয়। কারণ আপনি যদি আপনার অস্তিত্ব বিলীন হয়ে যায়, আপনি যদি ন্যূনতম যে এই বাংলাদেশ নামক সত্তাটাই যদি বিলীন হয়ে যায়, সেখানে তো আমাদের দাবি দেওয়া বলেন, আমাদের যে আকাঙ্ক্ষা বলেন, আমাদের পরিবর্তনের যে ইচ্ছা বলেন, এগুলি তো আমরা বাস্তবায়ন করতে পারবো না। যার জন্য সামগ্রিক অবস্থা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে একটা চেক আপ ব্যালেন্সের পথে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। জি ডক্টর আলা। না, এই বিষয়ে আমি বলতে চাই, যখন বিরোধী দলে আন্দোলনের মাঠে, বিরোধী দলে না আন্দোলনের মাঠে যখন বিএনপি ছিল এবং তারা 31 দফা যে তৈরি করেছিলেন, আমাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে এটা আলাপ হয়েছে যে বাংলাদেশে কোনো শাসক শ্রেণীর দল, বুর্জুয়া দল এরকম সংস্কার করা এটা করে নাই। আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না, অন্য কোনো দলও করে নাই। তার মানে বিএনপি সংকটের গভীরটা বোঝার চেষ্টা করছে, এটা আমরা কিন্তু মনে করি। এখন দেখার বিষয় যে সেটা এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, প্রশ্ন আপনি বুঝতে পারবেন, ভাইও বুঝতে পারেন, আমি সেগুলো বলে গেছি অন্যভাবে ইঙ্গিত দিয়ে, যে জনপ্রতিনিধি যারা হয়েছেন তারা নির্বাচনে যে ব্যয় করেছেন, যে পদ্ধতিতে কাজ করেছেন, এই প্রশ্নগুলো তো সম্পর্কিত। মানে আমি যদি দেখি, কেন আমি এই জন্যই বললাম যে ব্যাংকিং সেক্টরে সরকার যে পদক্ষেপ নিয়েছে, যার মধ্য দিয়ে প্রশ্ন উঠছে যে সেই ব্যাংক ডাকাত এসালমরা ফিরে আসতেছেন কিনা, তাদের হাতে মালিকানা যাচ্ছে কিনা। তাহলে বাংলাদেশের নির্বাচনে যেমন বিরোধী দল নির্বাচনে একটা গ্রুপ আমরা শুনেছি, বাণিজ্যিক গ্রুপ, তারা প্রায় 3000 কোটি টাকা দিয়েছে, এটা রাজনৈতিক মহলে নানা সূত্রে জানা যায়, এমনকি জামাত ইসলামের মঞ্চেও দেখা গেছে। তাহলে এই যে বড় বড় গ্রুপ, বিজনেস গ্রুপ হাউস, তারা যে শত শত হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই নির্বাচন এমপিদের, হ্যাঁ, যে আমার এত এমপি আছে পার্লামেন্টে, এত এই আছে, এগুলো কিন্তু আলোচনা হয়, এগুলো আমরা অনেক আগের থেকেই শুনে আসছি। সুতরাং বাংলাদেশের জনগণের যে ভাবনা, জনগণ বলতে আমি মনে করি শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ। ফলে গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, স্বাস্থ্যের কী অবস্থা, আমাদের কর্মসংস্থানের কী অবস্থা, আমাদের মজুরির কী অবস্থা, আমাদের যে অবসর কতটা আছে, শ্রমিকদের যেমন কোনো অবসর নেই, আপনার ধরেন সাপ্তাহিক ছুটিটাও তারা পায় না, রেগুলার ডিউটি করায় সেদিন। তো ফলে যে জিনিসটা হচ্ছে যে জনগণের উন্নয়নটা, জনগণ খুব কমই চায়, খুব বেশি তাদেরই না, অল্পেই বাংলাদেশের মানুষই হয়। এখন যখন ফ্যামিলি কার্ড করলো বিএনপি, ধরেন এটা আমার জানার বিষয় যে ফ্যামিলি কার্ডটা আসলে কতটা কার্যকর। পহেলা বৈশাখ কৃষক কার্ড করলো, আমি এটার ব্যাপারে খোঁজ দিচ্ছি গ্রাম অঞ্চলে বা এখানে ঢাকায়, যে কৃষক কার্ডগুলো কারা পেলেন, খোদ কৃষক পেলেন। কৃষক কার্ড তো বোধহয় শুধু টাঙ্গাইলেই দেওয়া হয়েছে না, সারা দেশে 20,000 টোকেন। তারপরে প্রধানমন্ত্রী সেদিন বললেন যে স্বাস্থ্য কার্ড, হেলথ কার্ড, তাই না? এখন এই সুবিধাটা যাদের পাওয়া দরকার, সাধারণ শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, তারা পাচ্ছে কিনা? কেন এখানে তো অনেক জাল আছে, রাজনৈতিক জাল, দলীয় এই বাগবাটোয়ারা, নানা অতীতে যেভাবে হয়ে এসছে, এইটার কোনো তদারকি সরকার করছে কিনা, মানে তদারকির তো মনিটরিংয়ের একটা ব্যাপার হচ্ছে, হয়তো সে একটা ভালো উদ্যোগ নিল, কিন্তু আসলে এটা কার্যকর হচ্ছে কিনা, মানে যার পাওয়ার কথা সে পাচ্ছেন কিনা। মানে এখানে উনি তো প্রশ্নটা রাখলেন, এর সঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে আসলে এগুলো কতটা ফিজিবল, বা এগুলো আসলে শেষ পর্যন্ত কতটা কল্যাণ বয়ে আনবে, এবং দেশের আর্থিক যে অবস্থা, এগুলোর অর্থের যোগান ঠিকঠাক মতো হবে কি না, সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। আরেকটা তো হচ্ছে এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কারা করছে, কারা সুবিধাভোগী, সেটা আরেকটা আপনাদের কর্মসূচি যেটা আপনারা বলেছেন যে আপনারা 1 কোটি কর্মসংস্থান করবেন 18 মাসের মধ্যে, সেটাও আসলে যেখানে ব্যবসা বাণিজ্যের যা অবস্থা, প্রাইভেট সেক্টরের যা অবস্থা, সেগুলো কি আসলে চাঙ্গা না করে 1 কোটি কর্মসংস্থান কতটা, জাস্ট এটা কি ইউটোপিয়ান কোনো আইডিয়া নাকি?
না আমি বুঝতে practical পারছি আপনার idea, কথা। জি। আমি প্রথম একটু লালাবাইয়ের কথা বলছি। আপনিও প্রশ্ন করেছেন যে এই বেনিফিশিয়ারি কারা। আপনি দেখবেন আমাদের অনেক কিন্তু মানে কাগজে কলমে তো সেটা স্পষ্ট না যে না, কারা, আমি সেটা একটু কিন্তু বললে প্র্যাকটিক্যালি কারা। আপনি দেখবেন যে আমাদের অনেক সামাজিক নিরাপত্তা একটা বলয় আছে। এই বলয়ের মধ্যে এখন কিন্তু অনেকেই কিন্তু এই বেনিফিট পাচ্ছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। আমাদের এইটার অন্যতম কন্ডিশন, এই সুবিধাগুলি যারা পায় তারা কিন্তু এই আওতায় আসবে না। তো বাংলাদেশে আপনি দেখবেন প্রায় 6 কোটির উপরে কিন্তু একেবারে দারিদ্র লোক এরকম আছে। তো যদি আপনি ওই সুবিধাগুলি বাদ দেয় তাহলে সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি হবে না। হ্যাঁ, এবং এইটা আপনি বলছেন এইটা টোটালি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হচ্ছে। ওখানে লোকাল যেমন কৃষি কার্ড দিলে ওখানে কৃষি কর্মকর্তা আছেন, ইউনিয়নে কৃষি সহকারী আছে, ইওনো আছে, এই ধরনের একটা কমিটির মাধ্যমে কিন্তু এটা বেশি হয়, যারা ওই বেনিফিটগুলি না পায় না তার বাইরে। এক, দ্বিতীয়ত আপনি দেখুন এই যে আমাদের বলা আছে আমরা একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি, ফ্যামিলি কার্ডে কিন্তু কন্ডিশনে আছে যে পরিবারের সবচেয়ে যিনি বয়স্ক, যিনি ওই বেনিফিটগুলি পান না, তাকে আমরা এই বেনিফিটটা, যাতে ওই যে 2,500 টাকা দেওয়া হয় তাকে দিয়ে তার নিজের মধ্যে একটা অর্থনৈতিক সচ্ছলতা আছে। তার তো কারণ ওই লোকটা এত অসহায় যে দেখা যাচ্ছে তার হাজবেন্ড তাকে কোনো একটু সহায়তা করে না, ছেলে সহায়তা করে না, সে নানাভাবে তার জীবনটা কাটাতে হয়। এই যদি হয়তো আমাদের কাছে মনে হতে পারে 2,500 টাকা খুব হয়তো বেশি একটা কিছু না, কিন্তু ওনার কাছে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। এটা আপনি যদি দেখেন এই যে ফ্যামিলি কার্ড পাওয়ার পর বা কৃষি কার্ড পাওয়ার পাবলিকের যদি ফিলিংসটা দেখেন, আপনি গণমাধ্যমে যেটা প্রকাশ করেছে, যে ওদের কাছে মনে হয়েছে যে এটা একটা, আমি এক মহিলাকে দেখলাম এই যে করাই বস্তিতে, যে আমি অনেকদিন মাংস খাই না, আজকে একটু মাংস কিনে খাবো। আমরা তাকে সচ্ছলতা দিতে পারি না, কিন্তু তার যে একটা প্রয়োজন আছে সেইটা তো সাময়িক সময়ের জন্য হলে সে মেটাতে পারে। কিন্তু এখন সময় হলো যে আমরা কত সময়ের মধ্যে এগুলি বাস্তবায়ন করতে পারবো, কারণ এখন তো ইট ইজ দ্য পাইলটিং প্রজেক্ট চলতেছে। এটাকে যখন আপনি টোটাল সকল নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন, আমার মনে হয় এটা এফেক্ট। আমি একটু জানি না লালাবাই বা আপনার জিল্লুর ভাইও, আমরা তো গ্রামের সংসদ সদস্য আপনি সারা দেশের সংসদ না, আমি বলছি গ্রামের এরিয়া, আমার এরিয়াটা একটু গ্রাম পর্যায়ে, গ্রাম থেকে নির্বাচিত, গ্রাম থেকে। আমরা ঢাকা শহর বা এরকম আমি দেখি এই যে দেখেন আপনার এই যে বয়স্ক ভাতা বা দেয়, বিধবা ভাতা দেয়, এখন এটারও কিন্তু একটা লিমিট আছে। এবং এটা আবার করে কি আপনার, এটা অনেকটা আবার সেন্সাসের উপর ডিপেন্ড। জানেন আমার এলাকায় আমি একটা মারাত্মক প্রবলেম এখন ফেস করি। আমি গেলে আমার দেখবেন আমার বাসার সামনে 200-400 পয়সা থাকে। কারণটা কি, এই যে আপনি কিছুদিন আগে ফ্যামিলি সেন্সাস গেল, সেখানে কোথাও দরিদ্র হার বেড়ে গেছে, কোথাও কমে গেছে। তখন ধরেন আগে দেখেন কোনো একটি এরিয়া হয়তো একটা ইউনিয়নে 2,000 লোক হয়তো আপনার বয়স্ক ভাতা পেত, এখন দেখা যাচ্ছে মানে অসহায় ভাতা পেতেন, এখন ওখানে দেখা গেল, আমি বললাম যে ওখানে হয়তো এটা তো 1200 হয়ে গেছে। আমি ওনাকে প্রশ্ন করলাম কেন 1200 হয়ে গেছে, কয় আমাদের এবার সেন্সাসে এখানে আমাদের দারিদ্রের হার আমরা অনেকটা কমিয়ে এনেছি, এর জন্য কিন্তু টোটাল সাহায্যটা কমে গেছে। এই সংকটগুলি কিন্তু আছে আপনার। এখন বেসিক্যালি কি দারিদ্রতা কমেছে কিনা এইটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো নিউজ নাই। ওই যে কর্মকর্তারা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য দেখা একটু বাড়িয়ে দিয়েছে। এই সংকটগুলি আপনি গ্রামগঞ্জে গেলে দেখবেন যে মানুষ কত অসহায়, কারণ আপনি তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন না। এবং আরেকটা বড় সমস্যা হয়েছে, আপনি দেখবেন আওয়ামী লীগের আমলে, আমি যেটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, যে তারা এত বেশি মেগা প্রজেক্টের দিকে লক্ষ্য ছিল যে সাধারণ মানুষের কর্মসংস্থান বা আমরা যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেই দিকে আওয়ামী লীগ কোনো লক্ষ্যই দেয়নি। যার কারণে কিন্তু মানুষের বেকারত্বের হার বেড়ে গেছে, কর্মসংস্থান কমে গেছে, এবং তাদের মধ্যে একটা চরম দারিদ্রতা বিরাজ করছে। যে আমি একটু আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। 133টি অধ্যাদেশের একটি অধ্যাদেশ, যেটার মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বা আওয়ামী লীগ একটা নিষিদ্ধ অবস্থার মধ্যেই আছে। তো এটা নিয়েও আমাদের নানা মহলে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর ফজল হাকিম লালা। আওয়ামী লীগের নিষিদ্ধ করার এই বিষয়ে বলা চলে যে আওয়ামী লীগ নেতৃত্ব এই দলটিকে বা কর্মীবৃন্দ এই দলটিকে যেখানে নিয়ে গিয়েছিলেন তারা নিজেদের বাস্তব কাজের মধ্যে দিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে, গুম করে, বিচার বিহিত হত্যা করে, চরম নির্যাতন করে, এটা তো ভাবাই যায় না যে কিভাবে জুলাইয়ে হত্যাগুলো হয়েছে, নির্যাতন হয়েছে। দীর্ঘ 15-16 বছর হয়েছে, জুলাই তো একটা ওই একটা জায়গায় সর্বোচ্চ পর্যায়ে গেছে। ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, একটা ঘৃণিত দল হিসেবে চিহ্নিত হয়েছে।
সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা স্থগিত করা, মানে আইন করে আদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। বিএনপি সম্ভবত সেটাকেই কন্টিনিউ করছে আমাদের এটা। সেটাই, কারণ এইটা কেউ সাহস পাবে না এখানে, এটা যে সরকারই এখনই করবে। যদি বিএনপিও করে তাহলে এই জনগণের মধ্যে যে ক্রোধটা আছে, ক্ষোভটা আছে, কারণ তারা এই বিচারটা দেখতে চায়। আমরা যেমন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি যে না, সেটা রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দল ওইভাবে নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তা ভাবনা থাকে যে এইভাবে নিষিদ্ধ করে রাজনীতি নিষিদ্ধ করা যায় না। এটা হলো রাজনীতির জায়গা থেকে কোনো দলকে আইন দিয়ে নিষিদ্ধ করা যায় না এটা। কিন্তু এরা যে মানে একটা অন্তর্বর্তীকালীন যেটা সরকার করেছে সেটাও পরিস্থিতির চাপেই তারা করেছে। তারা যদি এটা না করতো তাহলে আরও ব্যাপক মানুষের ক্ষোভটাকে তারা শীতল করেছে কিন্তু এই নিষেধের এটা দিয়ে। বিএনপিও আমি মনে করি তারা এখনও শীতল করে রাখছে, হয়তো বা তারা এটাকে ওপেন করবে, এটা আমাদের মনে হয়। কারণ এটা একটা শ্রেণীগত সম্পর্ক আছে তো। কারণ আমি যদি প্রশ্ন আপনি মনে করছেন যে শ্রেণীগত সম্পর্কের কারণে ওপেন করবেন ওনারা? হ্যাঁ, এটা তো নাকি আপনি যেটা বলছিলেন যে রাজনীতিকে আসলে নিষিদ্ধ করে রাখা যায় না, সেই না, কারণে সেটা তো একটা সাধারণ সেই বাস্তবতা বা জাতীয় এবং আন্তর্জাতিক একটা চাপ বা তারা প্রশ্নের মধ্যে পড়তে পারেন। আপনি যেহেতু রাজনৈতিক বিজ্ঞান চর্চা করেন, রাজনীতির ব্যাপারে, রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপারে, রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, সুতরাং এটা তো আপনি বলতেই পারেন যে কোনো রাজনৈতিক মত বা দলকে আইন দিয়ে নিষিদ্ধ করা যায় না, তার তৎপরতা চলবে। যেমন জামাত ইসলামের ক্ষেত্রেও আপনি দেখছেন যে গুপ্ত হয়ে নানাভাবে হয়েছে না কাজ, তো গুপ্ত সুপ্ত এটা হয়েছে। আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি। আমি বলতে চাই যে জনগণের মনোভাবটা কি, জনগণের মনোভাবটা আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, একটা ফ্যাসিস্ট হিসেবেই আছে। সুতরাং সেই মনোভাবটা নিশ্চয়ই বিএনপি তার হিসাবের মধ্যে নিয়ে এসছে। যেমন আপনার শেখ সাহেব জামাত ইসলাম ৭১-এর পর তার তৎপরতা ছিল না, কিন্তু তাদের কিন্তু একভাবে পুনর্বাসনের চেষ্টা হয়েছিল সাধারণ ক্ষমা করে। যদি সেদিন যদি দল করতে দিতেন তাহলে মানুষ দাঁড়ায় যেত তার বিরুদ্ধে, কিন্তু সে দল করতে এলো মিলিটারি আমলে, সুযোগ পেল। কিন্তু এর আগে কিন্তু তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এখানেও তাই, ধীরে ধীরে ওইটাই হবে। মেশা মোশাররফ হোসেন, না এখানে আপনি দেখেন বিএনপি আছে উভয় সংকটে। আপনি দেখেন আমরা নির্বাহী আদর্শে কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই। আমরা চেয়েছি যে বিচারিক আদালতের মাধ্যমে তারা যদি ফৌজদারি অপরাধ করে থাকে, ক্রিমিনাল অপরাধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। কিন্তু আপনি দেখেন সেই পথে কিন্তু আগায় নাই কেউ। কারণ দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো অভিযোগ দেওয়া হয়েছে আমি এখন পর্যন্ত আমার জানা মতে নাই। বলা হয়েছে জুলাই, হ্যাঁ, তবে যদি আমার মানে এটা অনেকটা কানেক্টিং যদি মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে তারা অপরাধী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে দলের ব্যাপারে না, সেটা তো ধরেন ইন্ডিভিজুয়ালরা তো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সক্ষমতা আদালত পাচ্ছেন, কিন্তু দল হিসেবে কিন্তু আর দেখবেন যে বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করানো যাচ্ছিল যে বিএনপি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। সুতরাং সরকারি দলের কিন্তু একটা উভয় ধরনের বিপদ থাকে। তো বিএনপি আমি মনে করি যাতে ইন্টারিম গভর্নমেন্টের যে এই অধ্যাদেশগুলি এসেছে সেইটা বাস্তবায়ন করেছে, এর মধ্যে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ কাঠামোতে পড়ে গেছে। তো এখানে তো আমাদের কিছু করার নেই। ওকে, মিস্টার ফজলুল হাকিম লালা, আমরা শেষের দিকে আপনার ক্লোজিং রিমার্কস। আমি যেটা বলবো এই সূত্র ধরেই ধরেন যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি চট্টগ্রাম গেছেন, সেখানে তারা সিটি কর্পোরেশন নির্বাচন করবেন। কি মঞ্জুরুল আলম আওয়ামী লীগের এক সময় মেয়র ছিলেন, হ্যাঁ, তার সাথে দেখা সাক্ষাৎ করছে। এবং জুলাই আন্দোলনে অনেকে তাকে তরুণরা গিয়ে ঘেরাও করছে যে কেন আপনি এখানে আসছেন, এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন আর এই দিকে যোগাযোগ করেন। তো রাজনীতির ক্ষেত্রে এই দিকগুলো কিন্তু প্রশ্ন তুলবেই, মানুষ সমাজেও প্রশ্ন তুলবে। ফলে আমাদের দিক দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই যে আজকের যারা ক্ষমতাসীন আছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার কিংবা এই জাতীয় সংসদ এবং বিরোধী দল জামাত ইসলামী যারাই জুলাই বা বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থান বা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে মানুষের যে চেতনার একটা বিকাশ ঘটছে, আগের মতো যা কিছু করা এখানে যাবে না, মানে ধোঁকা দেওয়া যাবে না। হয়তো আমি থাকবো না বা আপনি থাকবেন না, কিন্তু তরুণ প্রজন্ম থাকবে। এবং এবার যারা উঠবেন, আমার এটা বলার একটা খুব ইচ্ছা, এবার যারা উঠবেন গ্রামের গরিবরা উঠবেন এবং শহরের, কারণ এই বৈষম্যের বাংলাদেশ চলতে দেওয়া যায় না। না, আমরা তো আশাবাদী অবশ্যই যে বাংলাদেশ পরিবর্তন হবে অর্থনীতির ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিকভাবে, এবং বৈষম্য দূর হোক। এই জন্যই তো আমাদের রাজনীতিবিদদের সংগ্রাম। কিন্তু সব কিছুই তো আপনার নির্ণয় করতে হবে বাস্তবতার নিরিখে, অর্থনীতির কাঠামোর আওতায়।
আমি এখন একটা উচ্চবিলাসী ধরেন সামনে বাজেট আসছে, আমি যদি বিএনপি বলে আমি 2000 কোটি টাকার বাজেট করব, 2000 লক্ষ কোটি টাকার বাজেট, তাই তো হবে না, আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি কথা বাধা দিয়ে? আপনি যেহেতু সরকারে আছেন, হ্যাঁ, সেটা হচ্ছে প্রতি বছর তো বাজেট হয়। আচ্ছা, বাজেটের টাকাটা মূলত কাদের পেছনে খরচ হয়? যেমন প্রধানমন্ত্রী সম্ভবত পত্রিকায় দেখছে উনি নিজের গাড়ি ব্যবহার করেন বা তেল। আমার প্রশ্ন হচ্ছে এই মন্ত্রী, এমপি, আমলাদের এই ব্যয়ের খরচ কমানো দরকার, বিশেষ করে আমলাদের। আপনার রাজস্ব ব্যয় কমানো। রাজস্ব ব্যয় সরকারি কর্মকর্তাদের এই না এটাতে কত যায় আপনাকে দেখতে হবে। আপনি হিসাব বের করে দেখলে পাবেন। আপনি কত যায় আপনি দেখেন, আমি একটু বাস্তবতা আপনি বুঝেন। আপনি তো আজকে যারা এমপি বলেন, মন্ত্রী বলেন বা অন্যান্য কর্মকর্তা বলেন, তারা কাজটা করে কারা? জনগণের জন্য। জনগণ এখন তাদেরও তো একটা খরচ আছে, তাদেরও তো একটা ব্যয় আছে, সেইটাকে তো বরং আমি বলি আমরা এমপি মানে সংসদ সদস্য, আমাদের সম্মানই মাত্র 55,000 টাকা। আপনি চিন্তা করেন এই যুগে 55,000 টাকা দিয়ে একটা লোক চলা সম্ভব? ইটস পসিবল না, এমনিতে একটা ধারণা যে মানে জনপ্রশাসন, বাংলাদেশের প্রশাসন একটা মাথাভারী প্রশাসন। যেমন ধরেন অনেকেই মনে করেন যে এত মন্ত্রণালয়ের তো আসলে দরকার নেই, মন্ত্রণালয় সেইটা এখন একটা বিচার বিশ্লেষণের আগের দাবি দিনে রাখে। এত জমিদাররা মন্ত্রণালয়, এত অধিদপ্তর, এগুলোতে সেইটা বিচার আগের দিনে বিশ্লেষণের দাবি রাখে। জমিদাররা যে জীবনযাপন করতেন, এখন টিওনো বা ডিসি, ডেপুটি কমিশনার, এই লেভেলে আপনি যদি দেখেন তাদের, এ তো অন্য জিনিস, ক্ষমতা। হ্যাঁ রাইট, আমি আপনার সাথে একমত, কিন্তু সেই তুলনায় আপনি একটা সংসদ সদস্য অ্যাকর্ডিং টু প্রোটোকল অনুসারে দেখেন বিল ও সচিব, কিন্তু দেখেন সচিবরা যে ফেসিলিটি পায় একজন সংসদ সদস্য কিছু পায়। সচিবের মিনিমাম গাড়ি আছে, বাড়ি আছে, তার সিকিউরিটি আছে, তার জ্বালানি খরচ আছে অন্য। আর এমপিরা একটা বলে বেতনও না, সম্মান। কিছু সংসদ সদস্যরা কি সচিবের নিচে প্রোটোকল উপরে প্লাস উপরে সংসদ সদস্য তো উপরে, তারপরে পাচ্ছে না কিছু। পাচ্ছে না, সেটা বলছেন আমি বলছি পাচ্ছে না, এখন আপনি কি করবেন? সুযোগ সুবিধা কম না, আপনারা কিচ্ছু যে নাই সুযোগ। বিদেশ থেকে যে গাড়ি আনছেন না, এর জন্য ধন্যবাদ। না না, আপনি তো একটা জিনিস প্লট দেখছেন নিচ্ছেন না, হ্যাঁ? প্লট লালা নিচ্ছেন ভাই, না। আপনি গাড়ি দিচ্ছেন না, আপনি তাকে দিয়ে কাজ করাবেন, তাহলে আপনি গভর্নমেন্টের কাছ থেকে যে 5 বছরের জন্য গাড়ি দিয়ে দেন, টোল দিয়ে দেন, ড্রাইভার দিয়ে দেন, অসুবিধা নাই। না, না, সেটা আপনি সেটা তো করছেন না, না, সেটা কিন্তু সরকার তাকে দিক। দিয়ে আপনি কাজ করাতে চাচ্ছেন, তা কিভাবে করবে? হাউ, সে কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলেন? আর দেখেন এখানে স্ট্যাটাসও একটা ব্যাপার আছে। আপনি এমপিকে বলছেন জনগণের প্রতিনিধি, এখন একটা জায়গায় গেল, মানে সরকারি কর্মকর্তা গাড়ি যাবে, তাদের সিকিউরিটি থাকবে, গার্ড থাকবে, আর এমপি সাহেব রিক্সায় যাই ওখানে নামবে, তাহলে তার স্ট্যাটাসটা কোথায় যায়? এইটাও তো আপনি তার বিবেচনা করতে স্ট্যাটাসটা হচ্ছে জনগণের স্ট্যাটাস। না না না, এইটা আপনার রিয়ালিটি আপনাকে চিনতে না, হবে। এটা এটা বাস্তবতা চিনতে এটা হবে। যে স্ট্যাটাস ছুটি দিয়ে বলি, রাশেদ খান মেনন উনি একবার বলছিলেন যে ওনার একটা সাধারণ গাড়ি ছিল, তো উনি এমপি, তো সে এলাকার লোকজন এই গাড়ি দেখলে সম্মানই করতে চায় না। রাইট, আমার যেই গাড়ি, অন্যদের যেই গাড়ি, তাতে দেখলে আমার এই গাড়িতে, আমার এই এইটা হচ্ছে- বামপন্থীর এই গাড়ি দেখলে মানুষ আসলে সম্মান। মেনন সাহেব বলেছেন আমি আমি না আমাকে রিয়ালিটি, বলছি যে- জিলুর ভাই রিয়ালিটি এটা এইটা হচ্ছে বাস্তবতা। জুলুর ভাই, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। না 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 নো, মানুষের ভালোবাসা অন্য জায়গায়। সমাজ, মানুষের জন্য যারা কাজ রাষ্ট্র, করে, মানুষ তাই না? অনেক বদলেও গেছে, সেটাও দেখতে হবে। না, আমাদের তো তাদের বদলানোরও কাজ। রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফজল হাকিম লালা এবং মিস্টার এবি মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সরকারের বয়স মাত্র 2 মাস এবং এখনই আসলে চূড়ান্তভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া, তার ভালো কি মন্দ সেটা বলা যাবে না। কিছু কিছু বিষয় মানুষকে আহত করেছে, কিছু কিছু বিষয় মানুষের মধ্যে সংশয় তৈরি করেছে, এগুলো যেমন ঠিক, আবার কিছু কিছু বিষয় মানুষের মধ্যে আশাও জাগিয়েছে। কিন্তু একটা কথা তাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমার এক অতিথি বলছিলেন, যে আগের ধারায় চললে হবে না, আগের সেই দিন আর নেই, সেই ভাবের দিনও নেই, আর যা খুশি করে পার পাবার দিনও নেই। সেটা যদি যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, তারা যদি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান সহজ হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।